হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আবারও ইবিএস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএস এর 27 নম্বর ক্লাস। এর আগে 26টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেই ক্লাসগুলি দেখে নিও। এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ থেকে সৃষ্টি হয়? প্রথম প্রশ্নে কি বলা আছে, নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে? পারদ, সীসা, তামা, ক্যাডমিয়াম। তাহলে নিচে এক নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটি সঠিক হবে? পারদ, সীসা, তামা ও ক্যাডমিয়াম। সঠিক অ্যান্সারটি হচ্ছে পারদ। পারদ মিনামাটা রোগ সৃষ্টি করে। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে কি বলে? মেজোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে 2 নম্বর প্রশ্নে কি বলেছে? বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে কি বলে? মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটা এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে কি বলা হয়? উষ্ণতম স্তরকে বলা হয় হচ্ছে থার্মোস্ফিয়ার। মনুষ্যসৃষ্ট তেজস্ক্রিয় বজ্র পদার্থ কোনটি? থোরিয়াম, পোলোনিয়াম, ক্যাডমিয়াম, প্লুটোনিয়াম। মনুষ্যসৃষ্ট তেজস্ক্রিয় বজ্র পদার্থ এখানে কোনটি? থোরিয়াম, পোলোনিয়াম, ক্যাডমিয়াম ও প্লুটোনিয়াম। 3 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশনটি এখানে সঠিক হবে? মনুষ্যসৃষ্ট তেজস্ক্রিয় বজ্র পদার্থ কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে প্লুটোনিয়াম। সুন্দরবনের বনাঞ্চল কি নামে পরিচিত? শালবন, চিরহরিণ বন, পত্রছড়া বন, ম্যানগ্রোভ বন। তাহলে সুন্দরবনের বনাঞ্চল কি নামে পরিচিত? শালবন, চিরহরিণ বন, পত্রছড়া বন ও ম্যানগ্রোভ বন। 4 নম্বর প্রশ্নের জন্য এখানে কোনটি সঠিক হবে? সুন্দরবনের বনাঞ্চল কি নামে পরিচিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে ম্যানগ্রোভ বন। সুন্দরবনের বনাঞ্চল কি নামে পরিচিত? সুন্দরবনের বন ম্যানগ্রোভ বন নামে পরিচিত। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে কণা অংশগ্রহণ করে সেটি কি? প্রোটন, ইলেকট্রন, ফোটন, নিউট্রন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে কণা অংশগ্রহণ করে সেটি কি? সেটি হচ্ছে কি? তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য কোনটা সঠিক হবে? প্রোটন, ইলেকট্রন, ফোটন ও নিউট্রন। 5 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে ফোটন। ফোটন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। উদ্ভিদ বা প্রাণীদের পচনে যে গ্যাস উৎপন্ন হয় সেটি কি? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। উদ্ভিদ বা প্রাণীদের পচনে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি কি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে উদ্ভিদ বা প্রাণীদের পচনে যে গ্যাস উৎপন্ন হয় সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের পর পরিণত হয় গ্লুকোজে, অ্যামাইনো অ্যাসিডে, গ্লাইকোজেনে ও ফ্যাটি অ্যাসিডে। তাহলে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের পর পরিণত হয় কিসে? সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে। 7 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের পর পরিণত হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে। জলের গভীরে যেসব প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম তাদেরকে কি বলে? ফনা, নেকটন, বায়োম ও জীবভর। 8 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে? জলের গভীরে যেসব প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম তাদেরকে কি বলে? ফনা, নেকটন, বায়োম ও জীবভর। 8 নম্বর প্রশ্নের জন্য কোন অপশন দিলে সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলি এক্সামে আসার মতো সব প্রশ্ন, তোমরা ক্লাসটি দেখতে থাকো। 8 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে নেকটন। জলের গভীরে যে প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে পারে সেটি হচ্ছে নেকটন। নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদ? আম, পাট, ধান ও সাইকাস। নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদ? তাহলে 9 নম্বর প্রশ্নের জন্য কোনটি এখানে সঠিক হবে? নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদ? আম, পাট, ধান ও সাইকাস। সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সাইকাস। নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদ? সেটি হচ্ছে সাইকাস, হচ্ছে একটি নগ্নবীজী উদ্ভিদ। কুমড়োর ফুল হলো একটি সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, অসমাঙ্গ ফুল ও পরিবর্তিত ফুল। তাহলে কুমড়োর ফুল এখানে কি? 10 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? কুমড়োর ফুল একটি কি? সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, অসমাঙ্গ ফুল ও পরিবর্তিত ফুল। 10 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশনটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে
অসম্পূর্ণ ফুল। কুমড়োর ফুল হচ্ছে একটি অসম্পূর্ণ ফুল। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, আমিষের গঠন একক কোনটি? 11 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে? আমিষের গঠন একক কোনটি? নাইট্রোজেন, কার্বন, অ্যামাইনো অ্যাসিড ও অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি সঠিক হবে? আমিষের গঠন কোনটি? নাইট্রোজেন, কার্বন, অ্যামাইনো অ্যাসিড ও অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমিষের গঠন একক কি? তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ভিটামিন কোন ধরনের পদার্থ? জৈব রাসায়নিক পদার্থ, অজৈব কঠিন পদার্থ, জৈব পদার্থ ও অজৈব পদার্থ। তাহলে 12 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশনটি সঠিক হবে? ভিটামিন কোন ধরনের পদার্থ? জৈব রাসায়নিক পদার্থ, অজৈব কঠিন পদার্থ, জৈব পদার্থ ও অজৈব পদার্থ। তাহলে সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ। ভিটামিন কোন ধরনের পদার্থ? জৈব রাসায়নিক পদার্থ। দুধ কোন ধরনের শর্করার উদাহরণ? 13 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে? দুধ কি ধরনের শর্করার উদাহরণ? গ্লুকোজ, ল্যাকটোজ, মল্টোজ ও এবি দুটোই। তাহলে দুধ কোন ধরনের শর্করার উদাহরণ? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ল্যাকটোজ। দুধ কি ধরনের শর্করার উদাহরণ? দুধ হচ্ছে ল্যাকটোজ শর্করার উদাহরণ। 14 নম্বর প্রশ্ন, গ্লাইকোজেনের উদাহরণ কোনটি? 14 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে? গ্লাইকোজেনের উদাহরণ কোনটি? দানাশস্য, মাছ, পাটা যকৃৎ বা কোনোটিই নয়। তাহলে গ্লাইকোজেনের উদাহরণ নিচের কোনটি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি এখানে? সঠিক অ্যান্সারটি হচ্ছে পাঁঠার যকৃৎ। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? পাঁঠার যকৃৎ হচ্ছে গ্লাইকোজেনের উদাহরণ। বসন্ত রোগের কারণ? ব্যাকটেরিয়া, ছত্রাক, আর্দ্রপ্রাণী, ভাইরাস। তাহলে 15 নম্বর প্রশ্নে কি বলেছে? বসন্ত রোগের কারণ কি? কিসের জন্য বসন্ত রোগ হয়ে থাকে? সেটি ব্যাকটেরিয়া, ছত্রাক, আর্দ্রপ্রাণী ও ভাইরাস। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি এখানে তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? বসন্ত রোগের কারণ কি? ব্যাকটেরিয়া, ছত্রাক, আর্দ্রপ্রাণী ও ভাইরাস। সঠিক অ্যান্সারটি হচ্ছে ভাইরাস। বসন্ত রোগের কারণ কি? সেটি হচ্ছে ভাইরাস। কোনটি এক শর্করা? সুক্রোজ, ল্যাকটোজ, গ্লাইকোজেন ও গ্ল্যাক্টোজেন। 16 নম্বর প্রশ্নে কি বলেছে? কোনটি এক শর্করা? কোন অপশনটি এখানে তাহলে সঠিক হবে? সুক্রোজ, ল্যাকটোজ, গ্লাইকোজেন ও গ্ল্যাক্টোজ। 16 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ হচ্ছে একটি এক শর্করা। 17 নম্বর প্রশ্ন, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে ফ্যাট, শর্করা, প্রোটিন ও সবকটি। দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি করে কোনটি? 17 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? ফ্যাট, শর্করা, প্রোটিন ও সবকটি। 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি এখানে সঠিক হচ্ছে? তাহলে প্রোটিন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে প্রোটিন। তাহলে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে কোনটি? সেটি হচ্ছে প্রোটিন। 18 নম্বর প্রশ্ন, নীলাভ সবুজ শৈবাল মাটিতে আবদ্ধ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন ও জল। তাহলে 18 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? নীলাভ সবুজ শৈবাল মাটিতে আবদ্ধ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে, সেটি কোনটি? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন ও জল। তাহলে 18 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে নাইট্রোজেন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? নাইট্রোজেন। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন শক্তির প্রয়োজন কতটা? 2000 ক্যালোরি, 2400 ক্যালোরি, 3000 ক্যালোরি ও 3500 ক্যালোরি। তাহলে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন কত শক্তির প্রয়োজন? তাহলে 19 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটা এখানে সঠিক হবে? কত ক্যালোরি একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের শক্তির প্রয়োজন? সঠিক অ্যান্সার হচ্ছে 3000 ক্যালোরি। সঠিক অ্যান্সার কত? 3000 ক্যালোরি একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন শক্তির প্রয়োজন। ক্যালসিয়াম কার্বাইড কী কাজে অপব্যবহার করা হয়? তাহলে ক্যালসিয়াম কার্বাইড কী কাজে অপব্যবহার করা হয়? ফল পাকানোর জন্য, খাদ্য সংরক্ষণের জন্য, দুধ, ফল, মাছ, মাংসের পচনের রোধের জন্য ও ফল দীর্ঘদিন ধরে গাছে রাখার জন্য।
তাহলে 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটা এখানে সঠিক হবে? ক্যালসিয়াম কার্বাইড কী কাজে অপব্যবহার করা হয়? ফল পাকানোর জন্য, খাদ্য সংরক্ষণের কাজে, দুধ, ফল, মাছ, মাংসের পচন রোধের জন্য, ফল দীর্ঘদিন গাছে ধরে রাখার জন্য। সঠিক অ্যান্সারটি হচ্ছে ফল পাকানোর জন্য। ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়। 21 নম্বর প্রশ্ন, কোন খনিজ লবণের অভাবে রক্তশূন্যতা হয়? ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, সোডিয়াম। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটি সঠিক হবে? কোন খনিজ লবণের অভাবে রক্তশূন্যতা হয়? ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস ও সোডিয়াম। 21 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে, সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে লৌহ। কোন খনিজ লবণের অভাবে রক্তশূন্যতা হয়? সেটি হচ্ছে লৌহর অভাবে হচ্ছে খনিজ লবণের অভাবে রক্তশূন্যতা হয়। নেক্সট প্রশ্ন, আয়োডিনের অভাবে কোন অবস্থার সৃষ্টি হয়? জলশূন্যতা, এডিমা, রিকেট, গলগণ্ড। তাহলে 22 নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশনটি সঠিক হবে? আয়োডিনের অভাবে কোন অবস্থার সৃষ্টি হয়? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? জলশূন্যতা, এডিমা, রিকেট ও গলগণ্ড। সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে গলগণ্ড। তাহলে আয়োডিনের অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটি কি? সেটি হচ্ছে গলগণ্ড। 23 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত ও তুষার গলা জলে পুষ্ট ভৌমজলকে কি বলে? সহজাত জল, মহাসাগরীয় জল, আবহিক জল ও উৎসন্দ জল। বৃষ্টিপাত ও তুষার গলা জলে পুষ্ট ভৌমজলকে কি বলা হয় তাহলে? এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটা কন্টিনিউ করতে থাকো এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। 23 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানে তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে আবহিক জল। তাহলে বৃষ্টিপাত তুষার গলা জলে পুষ্ট ভৌমজলকে কি বলে? সেটা হচ্ছে আবহিক জল। 24 নম্বর প্রশ্ন, পরিবেশের সবজি উদ্ভিদকে কি বলে? বিয়োজক, উৎপাদক, পরিবর্তক ও খাদক। পরিবেশের সবজি উদ্ভিদকে কি বলে? 24 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটা এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? পরিবেশের সবজি উদ্ভিদকে কি বলে? বিয়োজক, উৎপাদক, পরিবর্তক ও খাদক। সঠিক অ্যান্সারটি হচ্ছে উৎপাদক। সঠিক অ্যান্সার কোনটি? উৎপাদক। পরিবেশের সবজি উদ্ভিদকে বলা হয় উৎপাদক। দীর্ঘদিন শুধু কি খেয়ে বেঁচে থাকা সম্ভব? 25 নম্বর প্রশ্নে কি বলেছে? দীর্ঘদিন শুধু কি খেয়ে বেঁচে থাকা সম্ভব? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন বা সবকটি। দীর্ঘদিন শুধু কি খেয়ে বেঁচে থাকা সম্ভব? তাহলে 25 নম্বর প্রশ্নের জন্য নিজের তাহলে কোন অপশনটা এখানে সঠিক হচ্ছে? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ও সবকটি। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট দীর্ঘদিন খেয়ে বেঁচে থাকা সম্ভব। 26 নম্বর প্রশ্ন, সিস্টোসোমিয়াসিস রোগ ছড়ায় কাঁকড়া, মাছ, শামুক, কেঁচো। সিস্টোসোমিয়াসিস রোগ ছড়ায় তাহলে কি? কোন প্রাণীটি তাহলে এই রোগটি ছড়ায়? সিস্টোসোমিয়াসিস। কাঁকড়া, মাছ, শামুক, কেঁচো। 26 নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশনটা এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে শামুক। সিস্টোসোমিয়াসিস রোগ ছড়ায় হচ্ছে শামুক। 27 নম্বর প্রশ্ন, জল দূষণ সবচেয়ে বেশি পরিমাণে ঘটে কোথায়? আকরিক শিল্পে, ইলেকট্রনিক শিল্পে, ইস্পাত শিল্পে ও কাগজ ও চর্ম শিল্পে। 27 নম্বর প্রশ্নের জন্য নিচে তাহলে কোন অপশনটা এখানে সঠিক হবে? সবচেয়ে বেশি পরিমাণে জল দূষণ ঘটে কোথায়? আকরিক শিল্পে, ইলেকট্রনিক শিল্পে, ইস্পাত শিল্পে, কাগজ শিল্পে। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কাগজ ও চর্ম শিল্পে সবচেয়ে বেশি পরিমাণে জল দূষণ ঘটে। জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয় অ্যারোসল, মিথেন, অ্যালিনভার, বিউটেন। 28 নম্বর প্রশ্নে কি বলেছে এখানে? জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয় কোনটি? অ্যারোসল, মিথেন, অ্যালিনভার, বিউটেন। 28 নম্বর প্রশ্নের জন্য নিজে তাহলে কোন অপশনটা এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে মিথেন। জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয় সেটি কি? সেটি হচ্ছে মিথেন। আর্সেনিক সবচেয়ে বেশি মাত্রায় নির্গত হয়ে জল দূষণ ঘটায় বিদ্যুৎ শিল্পে, তড়িৎ লেপন শিল্পে, আকরিক শিল্পে, কীটনাশক শিল্পে। আর্সেনিক সবচেয়ে বেশি মাত্রায় নির্গত হয়ে জল দূষণ ঘটায় সেটা কোথায়? বিদ্যুৎ শিল্পে, তড়িৎ লেপন শিল্পে, আকরিক শিল্পে ও কীটনাশক শিল্পে। সঠিক অ্যান্সার তাহলে ওখানে কোনটি? কোথায় আর্সেনিক সবচেয়ে বেশি মাত্রায় নির্গত হয়ে জল দূষণ ঘটায়?
সঠিক অ্যান্সারটি হচ্ছে কীটনাশক শিল্পে। কীটনাশক শিল্পে আর্সেনিক সবচেয়ে বেশি মাত্রায় নির্গত হয়ে জল দূষণ ঘটায়। 30 নম্বর প্রশ্ন, জলে খুব বেশি মাত্রায় ইউট্রিফিকেশন সমস্যার সৃষ্টি করে ফসফেট যৌগ, কার্বন যৌগ, সালফেট যৌগ, নাইট্রোজেন যৌগ। তাহলে 30 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি সঠিক হবে? জলে খুব বেশি মাত্রায় ইউট্রিফিকেশন সমস্যা সৃষ্টি করে নিচের কোনটি? তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? ফসফেট যৌগ, কার্বন যৌগ, সালফেট যৌগ, নাইট্রেট যৌগ। সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে ফসফেট যৌগ। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? ফসফেট যৌগ জলে খুব বেশি মাত্রায় ইউট্রিফিকেশন সমস্যা সৃষ্টি করে। 31 নম্বর প্রশ্ন, কলেরা এক ধরনের ড্যাশ জলবাহিত রোগ, সেটি কি? প্রোটোজোয়া গঠিত, ভাইরাস গঠিত, ছত্রাক গঠিত, ব্যাকটেরিয়া গঠিত। তাহলে 31 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটা এখানে সঠিক হবে? কলেরা এক ধরনের ড্যাশ জলবাহিত রোগ, প্রোটোজোয়া গঠিত, ভাইরাস গঠিত, ছত্রাক গঠিত, ব্যাকটেরিয়া গঠিত। 31 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটা এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামে আসার মতো সব প্রশ্ন। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। কলেরা এক ধরনের কোন জলবাহিত রোগ? ব্যাকটেরিয়া গঠিত। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? ব্যাকটেরিয়া গঠিত। কলেরা এক ধরনের ব্যাকটেরিয়া গঠিত জলবাহিত রোগ। 32 নম্বর প্রশ্ন, সিলিকোসিস রোগ সৃষ্টির কারণ ওজোন স্তরের ক্ষয়, অ্যারোসল, অম্লবৃষ্টি বা কোনোটিই নয়। সিলিকোসিস রোগ সৃষ্টির কারণ কি? ওজোন স্তরের ক্ষয়, অ্যারোসল, অম্লবৃষ্টি বা কোনোটিই নয়। 32 নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশনটা এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? অ্যারোসল। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অ্যারোসল। সিলিকোসিস রোগ সৃষ্টির কারণ হচ্ছে অ্যারোসল। জলবাহিত রোগ হলো হেপাটাইটিস, বসন্ত, ম্যালেরিয়া, হাম। 33 নম্বর প্রশ্নে কি বলেছে? জলবাহিত রোগ হলো হেপাটাইটিস, বসন্ত, ম্যালেরিয়া বা হাম। সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস হচ্ছে জলবাহিত রোগ। সরি ভারতে কত সালে পরিবেশ সংরক্ষণ আইন পাস হয়? 2002 সালে, 2010 সালে, 1986, 1981 সালে। তাহলে কত সালে ভারতে পরিবেশ সংরক্ষণ আইন পাস হয়? 34 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশনটা তাহলে সঠিক হবে? কত সালে পরিবেশ সংরক্ষণ আইন পাস হয়? 1986 সালে। কত সালে? 1986 সালে ভারত সংরক্ষণ আইন পাস হয়। যে স্তর জল ধরে রাখে না তাকে কি বলে? ভাদস জল, অ্যাকুইফার, কৈশিক স্তর বা কোনোটিই নয়। যে স্তর জল ধরে রাখে না তাকে কি বলে? ভাদস জল, অ্যাকুইফার, কৈশিক স্তর বা কোনোটিই নয়। তাহলে 25 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ভাদস। যে স্তর জল ধরে রাখে না তাকে বলা হয় ভাদস। ফ্লুরোসিস রোগে মানুষের কোন অংশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ত্বক, অস্থি, দাঁত, নখ। ফ্লুরোসিস রোগে মানুষের কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে দাঁত। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? দাঁত। পৃথিবীর পরিবেশে কোন দুটি গ্যাস শতাংশের হারে সর্বোচ্চ পরিমাণে রয়েছে? নাইট্রোজেন ও হাইড্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন। 37 নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশনটা তাহলে সঠিক হবে? এখানে পরিবেশের কোন দুটি গ্যাস শতাংশের হারে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে পরিবেশে সবচেয়ে যে দুটি গ্যাস সর্বোচ্চ পরিমাণে রয়েছে সেটি কোনটি? সেটি হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন। এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত গির অরণ্য কোথায় অবস্থিত? পাঞ্জাব, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গুজরাট ও ওড়িশা। তাহলে 38 নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশনটা সঠিক হবে? এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত গির অরণ্য কোথায় অবস্থিত? গুজরাট। তাহলে এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত গির অরণ্য কোথায় অবস্থিত? সেটি হচ্ছে গুজরাটে। কিসের মধ্যে সর্বোচ্চ পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? খেজুর, পেয়ারা, গম ও চীনাবাদাম। তাহলে কিসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? সেটি হচ্ছে খেজুর, পেয়ারা, গম ও চীনাবাদাম। সঠিক অ্যান্সারটি কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে পেয়ারা। পেয়ারাতে সর্বোচ্চ পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়। মানবদেহে খাদ্যনালীর কোথায় ভিল্লি দেখা যায়?
প্যানক্রিয়াস, ওসোফ্যাগাস, ক্ষুদ্রান্ত্রে বা পাকস্থলিতে? মানবদেহের খাদ্যনালীর কোথায় ভিল্লি দেখা যায়? সঠিক আনসার তাহলে কোনটি? 40 নম্বর প্রশ্নের জন্য। মানবদেহের খাদ্যনালীর কোথায় ভিল্লি দেখা যায়? মানে আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, সবগুলি প্রশ্নই ইম্পর্টেন্ট এবং এগুলি এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো। মানবদেহের খাদ্যনালী কোথায় ভিল্লি দেখা যায়? ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রে মানবদেহের খাদ্যনালী ভিল্লি দেখা যায়। 41 নম্বর প্রশ্ন, একটি দ্রবণ দ্রবীভূত হার নির্ভর করে তাপমাত্রা, চাপ, ওজন ও পৃষ্ঠ এলাকা। একটি দ্রবণ দ্রবীভূত হার নির্ভর করে কোথায়? তাপমাত্রা, চাপ, ওজন ও পৃষ্ঠ এলাকা। নিজেদের 41 নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশনে সঠিক হবে? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে তাপমাত্রা। একটি দ্রবণ দ্রবীভূত হার নির্ভর করে তাপমাত্রা। পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন প্রথম হয়েছিল কোথায়? যুগোস্লোভিয়াতে, ভারতে, ফ্রান্সে, রাশিয়াতে? পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন প্রথম কোথায় হয়েছিল? যুগোস্লাভিয়া, ভারতে, ফ্রান্সে, রাশিয়াতে। 42 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে রাশিয়াতে। পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন প্রথম হয়েছিল হচ্ছে রাশিয়াতে। থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজটি দায়ী? আয়োডিন, লোহা, কোবাল্ট ও ক্যালসিয়াম। থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজটি দায়ী? কোন অপশনটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে আয়োডিন। থাইরক্সিন হরমোনের সংশ্লেষের জন্য কোন খনিজটি দায়ী? সেটি হচ্ছে আয়োডিন। খেলাভিত্তিক শিক্ষাদানের কথা কে বলেন? খেলাভিত্তিক শিক্ষাদানের কথা কে বলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ব্র্যাডওয়েল কুক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিবেকানন্দ। খেলাভিত্তিক শিক্ষাদানের কথা তাহলে এখানে কে বলেন? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? ব্র্যাডওয়েল কুক। ব্র্যাডওয়েল কুক খেলাভিত্তিক শিক্ষাদানের কথা বলেন। কোন শিক্ষাবিদ শিক্ষককে উদ্যানের মালি বলেছেন? রবীন্দ্রনাথ, ডিউই, ফ্রয়েবেল বা রুশো? কোন শিক্ষাবিদ শিক্ষককে উদ্যানের মালি বলেছেন? 45 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশন সঠিক হবে? তাহলে কোন শিক্ষাবিদ? ফ্রয়েবেল। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? ফ্রয়েবেল শিক্ষককে উদ্যানের মালি বলেছেন। যারা মৃত জীবদেহের উপর ক্রিয়া করে তাদেরকে কি বলা হয়? ছত্রাক, বিয়োজক, ব্যাকটেরিয়া, মৃতজীবী। তাহলে 46 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশন সঠিক হবে? যারা মৃত জীবদেহের উপর ক্রিয়া করে তাদেরকে কি বলা হয়? ছত্রাক, বিয়োজক, ব্যাকটেরিয়া, মৃতজীবী। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? ব্যাকটেরিয়া। তাহলে যারা মৃত জীবদের উপর ক্রিয়া করে তাদেরকে কি বলা হয়? ব্যাকটেরিয়া বলা হয়। নিচের কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? ইকাইনোডার্মাটা, মোলাস্কা, অর্থোপোডা ও অ্যানেলিডা। নিচের কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? ইকাইনোডার্মাটা, মোলাস্কা, অর্থোপোডা ও অ্যানেলিডা। 47 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশন এখানে সঠিক হবে? নিচের কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে ইকাইনোডার্মাটা। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটা সকল প্রাণীর সামুদ্রিক। আমাদের মুখবিবরে যে লালারস বের হয় তার দ্বারা পাচিত হয় স্নেহ পদার্থ, প্রোটিন, শর্করা বা মুখবিবরে কোনো পরিপাক হয় না। তাহলে 48 নম্বর প্রশ্নের জন্য নিচে তাহলে কোন অপশন এখানে সঠিক হবে? আমাদের মুখবিবরে যে লালারস বের হয় তার দ্বারা পাচিত হয় নিচের কোনটি? স্নেহ পদার্থ, প্রোটিন, শর্করা, মুখবিবরে কোনো পরিপাক হয় না। সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে শর্করা। তাহলে শর্করা আমাদের মুখবিবরে যে লালারস বের হয় তার দ্বারা পাচিত হয়। কোনটি জীবকোষের অন্যতম উপাদান? অক্সিজেন, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড বা কোনোটি নয়? তাহলে কোনটি জীবকোষের অন্যতম উপাদান? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? অক্সিজেন, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড বা কোনোটি নয়। তাহলে কোনটি জীবকোষের অন্যতম উপাদান? অক্সিজেন, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড বা কোনোটি নয়। এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলি এক্সামে আসার মতো সব প্রশ্ন। সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জীবকোষের একটি অন্যতম উপাদান। মোলাস্কা পর্বের প্রাণী কোনটি? তারা মাছ, আরশোলা, মশা ও সেপিয়া।
তাহলে 50 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? মোলাস্কা পর্বের প্রাণী নিচের কোনটি? তারা মাছ, আরশোলা, মশা বা সেপিয়া? তাহলে কোন অপশানটি তাহলে এখানে সঠিক? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে সেপিয়া। মোলাস্কা সেপিয়া পর্বের প্রাণী। এই ছিল আমাদের 50টা প্রশ্ন, এবং প্রশ্নগুলি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং এখানেই আমরা ক্লাসটি এন্ড করব।